আজকের ভিডিওতে আমরা হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, যেটা কিনা ভয়েডেবল ম্যারেজ। সেকশন 12 এর মধ্যে এই ভয়েডেবল ম্যারেজের ব্যাপারে ডিটেলসে দেওয়া আছে। আমরা সেই ভয়েডেবল ম্যারেজ নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এই ভয়েডেবল ম্যারেজ কথাটার অর্থ হচ্ছে বাতিলযোগ্য বিবাহ। কোন কোন গ্রাউন্ড এক্সিস্ট করলে একটি ম্যারেজ ভ্যালিড না হয়ে সেটা ভয়েডেবল হয়ে যায় বা বাতিলযোগ্য বিবাহ হয়ে যায়, সেটা আমরা ডিসকাস করব। এই ভয়েডেবল এমন একটা অবস্থা, এখান থেকে সেই ম্যারেজটা ভয়েডও হতে পারে বা এই ডিক্রি অফ নালিটি, আবার সেটা ভ্যালিডও হতে পারে যদি যে ব্যক্তিটা মানে ডিফ্রডেড থাকে, সে যদি ম্যারেজটাকে ফার্দার কন্টিনিউ করতে চায় তাহলে সেই ম্যারেজটা আবার ভ্যালিডও হতে পারে। তো আমরা এই বাতিলযোগ্য বিবাহ বা ভয়েডেবল ম্যারেজ বলতে কি বোঝাচ্ছে, সেকশন 12 এর মধ্যে কি আছে, সেটাকে আমরা একটু আজকে এক্সপ্লেন করার চেষ্টা করব। সেকশন 12 এর সাবসেকশন 1 এর মধ্যে কি আছে আমরা ফার্স্ট এটাকে ডিসকাস করার চেষ্টা করব। সাবসেকশন 1 এর মধ্যে কি আছে না, এনি ম্যারেজ সোলেমানাইজড, যে কোনো বিবাহ যেটা কিনা সম্পন্ন হয়েছে whether before or after the commencement of this act, মানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 আরম্ভ হওয়ার আগে অথবা পরে যদি কোনো বিবাহ সোলেমানাইজড হয়ে থাকে, যদি সম্পন্ন হয়ে থাকে, shall be voidable, সেই বিবাহটা বাতিলযোগ্য বিবাহ হবে, and may be annulled by a decree of nullity, একটি ডিক্রি অফ নালিটির মাধ্যমে সেই বিবাহটাকে অ্যানাল্ড মানে বাতিল করা যেতে পারে on any of the following grounds, namely নিম্নলিখিত যে গ্রাউন্ডগুলো রয়েছে সেই গ্রাউন্ডগুলো এক্সিস্ট করলে একটি ম্যারেজকে ডিক্রি অফ নালিটির মাধ্যমে অ্যানাল বা বাতিল করা যেতে পারে। যে বিবাহটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 কমেন্সমেন্ট বা আরম্ভ হওয়ার আগে বা পরে সম্পাদিত হয়েছে, সেই বিবাহটাকে অ্যানাল করা যেতে পারে বাই এ ডিক্রি অফ নালিটি যদি সেকশন 12 এর যে গ্রাউন্ডসগুলো রয়েছে, চারটে গ্রাউন্ড রয়েছে, এই চারটে গ্রাউন্ড যদি এক্সিস্ট করে সেক্ষেত্রে। তাহলে কোন চারটে গ্রাউন্ড এক্সিস্ট করলে একটা ম্যারেজকে ডিক্রি অফ নালিটির মাধ্যমে অ্যানাল করা যেতে পারে বা সেটা একটা ভয়েডেবল ম্যারেজ হবে, আমরা সেই গ্রাউন্ডগুলোকে এবার জানার চেষ্টা করব। প্রথমে ক্লজ এটাকে আমরা ডিসকাস করব, দ্যাট দ্য ম্যারেজ হ্যাজ নট বিন কনজুমেটেড, যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ম্যারেজটা কনজুমেটেড যদি না হয়, ওয়িং টু দ্য ইম্পর্টেন্স অফ দ্য রেসপন্ডেন্ট, যে রেসপন্ডেন্ট রয়েছে মানে যার বিরুদ্ধে অভিযোগ, পিটিশনার যার বিরুদ্ধে অভিযোগ করছে, সে রেসপন্ডেন্টের যদি ইম্পর্টেন্সি থেকে থাকে, এই ইম্পর্টেন্সির কথা হচ্ছে নপুংসতা, তাহলে ইম্পর্টেন্সি যদি থেকে থাকে রেসপন্ডেন্টের এবং সেই ইম্পর্টেন্সির জন্য যদি ম্যারেজটা যদি কনজুমেটেড না হয়ে থাকে, সেক্ষেত্রে সেই ম্যারেজটা কি হবে, ভয়েডেবল ম্যারেজ হবে। এবং এই ভয়েডেবল ম্যারেজটা কি হতে পারে, যে পিটিশনার সে যদি কোর্টে মামলা করে থাকে রেসপন্ডেন্টের বিরুদ্ধে এই ইম্পর্টেন্সির গ্রাউন্ড দেখিয়ে, তাহলে কোর্ট একটা ডিক্রি অফ নালিটির মাধ্যমে এই ম্যারেজটা কি করতে পারে, নাল বা ভয়েড বা বাতিল করতে পারে। এখন যদি যে ব্যক্তিটি মামলা করছে পিটিশনার, সে যদি মামলা না করে নর্মাল যদি সংসার করত, সেক্ষেত্রে কিন্তু ম্যারেজটা ভ্যালিড হিসেবেই ট্রিটেড হতো। কিন্তু যদি এই ইম্পর্টেন্সির গ্রাউন্ড দেখিয়ে পিটিশনার রেসপন্ডেন্টের এগেনস্টে যদি কোর্টে মামলা করে থাকে এবং সেই ইম্পর্টেন্সির যে গ্রাউন্ডটা যদি কোর্টে এস্টাবলিশড হয়ে যায়, কারণ যার বিরুদ্ধে অভিযোগ সেই রেসপন্ডেন্টকে কোর্ট কিন্তু তার ইম্পর্টেন্সির যেটা অভিযোগ নিয়ে এসছে তার পোটেন্সি সেটাকে কোর্টে প্রমাণ করার জন্য কোর্ট তাকে সুযোগ দেবে। যদি সেটাকে সে কোনো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারকে দিয়ে যদি সেটাকে প্রুফ করতে না পারে, সেক্ষেত্রে তখন কোর্ট ডিক্রি অফ নালিটির মাধ্যমে সেই ম্যারেজটাকে কিন্তু অ্যানাল্ড বা বাতিল করে দেবে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 যে পয়েন্টটা রয়েছে, দ্যাট দ্য ম্যারেজ ইজ ইন কন্ট্রাভেনশন অফ দ্য condition specified in clause 2 of section 5, তাহলে সেকশন 5 এ যে আমরা ভ্যালিড ম্যারেজের জন্য যে কন্ডিশনসগুলো পড়েছিলাম বা যে গ্রাউন্ডগুলো এক্সিস্ট করলে একটা ম্যারেজ কি হবে না ভ্যালিড হবে, সেখানে আমরা টোটাল 5টা আমরা ক্লজ দেখেছিলাম। 5টা ক্লজের মধ্যে আমরা অলরেডি সেকশন 11 এ যখন আমরা ভয়েড ম্যারেজ করছিলাম, সেখানে দেখেছি যে ক্লজ নাম্বার 1, ক্লজ নাম্বার 4 আর ক্লজ নাম্বার 5, এই তিনটে ক্লজ যদি কন্ট্রাভেনশন করে কোনো ম্যারেজ হয়, তাহলে সেই ম্যারেজটা ভয়েড হয়ে যাবে, যেটা কিনা অলরেডি আমরা আগের যে ভিডিওতে সেকশন 11 এ সেটা আমরা ডিসকাস করেছি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সেকশন 5 এর যে ক্লজ 2, এইটা কন্ট্রাভেনশন করে, মানে ক্লজ 2 তে যে মেন্টাল ক্যাপাসিটির কথা বলা ছিল পার্টিসদের, সেই মেন্টাল ক্যাপাসিটির যে ক্লজটা রয়েছে সেখানে এইটা যদি কন্ট্রাভেনশন করে যদি কোনো ম্যারেজ হয়ে থাকে, তাহলে সেই ম্যারেজটা কি হবে, ভয়েডেবল ম্যারেজ হবে।
কোন কোন মেন্টাল ক্যাপাসিটির কথা সেকশন 5 এর ক্লজ 2 তে উল্লেখ করা ছিল? সেখানে বলা ছিল হাজব্যান্ড এবং ওয়াইফ যারা ম্যারেজ করছে বা যারা পার্টিস টু দ্য ম্যারেজ তারা যেন কেউ আনসাউন্ডনেস যেন না থাকে, আনসাউন্ড মাইন্ড যেন না হয়ে থাকে, মেন্টাল ডিসঅর্ডারনেস তাদের মধ্যে যেন না থাকে, তাদেরকে যেন ইনস্যানিটি যেন অ্যাটাক যেন না করে থাকে। এই যে তিনটে গ্রাউন্ডের কথা বলা ছিল, এই তিনটে গ্রাউন্ড কন্ট্রাভেনশন করার পরেও যদি কোনো ম্যারেজ যদি কেউ করে থাকে সেক্ষেত্রে সেই ম্যারেজটা ভয়েড হবে এবং যে পার্টি এগ্রিভড সে যদি কোর্টে মামলা করে থাকে কোর্ট একটা ডিগ্রি অফ ন্যালিটির মাধ্যমে ম্যারেজটাকে অ্যানাল করতে পারে। এটা গেল আমাদের 2 নম্বর পয়েন্ট। নাম্বার 3 ক্লজ 3 তে যে পয়েন্টটা পড়ব, এই পয়েন্টটা পড়তে গেলে আমাদেরকে দুটো পার্টের মাধ্যমে এইটাকে পড়তে হবে। কিভাবে দুটো পার্টের মধ্যে পড়ব আমি সেটাকে একটু দেখানোর চেষ্টা করব। ক্লজ 3 তে যে পার্টটা রয়েছে এটা আমরা দুটো পার্টে পড়ার চেষ্টা করব। বলছে দ্যাট দ্য কনসেন্ট অফ দ্য পিটিশনার, এই যে কনসেন্ট অফ দ্য পিটিশনার এইখান পর্যন্ত আমরা একটা পোর্শন পড়ব, আর এই যে অর ওয়্যার থেকে নিয়ে আমরা এই গার্জেন পর্যন্ত একটা পোর্শন আমরা পড়ব। তাহলে আমরা কি পড়ব যে দ্যাট দ্য কনসেন্ট অফ দ্য পিটিশনার, যদি পিটিশনার বা মামলাকারী যে অভিযোগ করছে যে মামলা করছে সেই মামলাকারীর কনসেন্ট যদি সম্মতিটা ওয়াজ অবটেন, যদি অবটেন করা হয় নেওয়া হয় বাই ফোর্স অর বাই ফ্রড, বাই ফোর্স অথবা বাই ফ্রড। ফোর্স কত অর্থ বল প্রয়োগ করার মাধ্যমে, ফ্রড মানে যদি প্রতারণা করার মাধ্যমে। তাহলে পিটিশনার বা মামলাকারীর কনসেন্ট, মামলাকারীর যদি সম্মতিটা ওয়াজ অবটেন যদি নেওয়া হয়ে থাকতো বাই ফোর্স আর বাই ফ্রড, ফ্রডের মাধ্যমে অথবা ফোর্সের মাধ্যমে। এই যে ফ্রড কথাটাকে ইউজ করা আছে, ফ্রড বলতে বল প্রয়োগ করা, যতটা ইজিলি আমি এই ফ্রড বলতে বল প্রয়োগ করার কথাটা বললাম এর কিন্তু লতে এক্সপ্লেনেশনটা অনেক বেশি। ইন্ডিয়ান পিনাল কোড আইপিসির সেকশন 349, সেকশন 349 এ এই ফোর্সের ব্যাপারে ডিটেলস ডেফিনেশন দেওয়া আছে, যে সেখানে বলা আছে ফোর্স বলতে আমরা কি বুঝি। আবার ইন্ডিয়ান পিনাল কোডের সেকশন 350, সেকশন 350 সেখানে বলা আছে ক্রিমিনাল ফোর্স বলতে আমরা কি বুঝি। সেকশন 351 অ্যাসাল্ট বলতে কি বুঝি। এরকমভাবে আইপিসির বিভিন্ন সেকশনে এই যে ওয়ার্ডগুলো যে টার্মগুলো ইউজ করা আছে একটা প্রপার এক্সপ্লেনেশন রয়েছে। আমরা অত ডিটেলসের মধ্যে এখন যাব না, শুধুমাত্র এটুকু বললাম, একটা হিন্টস দিয়ে রাখলাম, একটা রেফারেন্স দিয়ে রাখলাম যে কোথায় এই ফোর্সের ডেফিনেশনটা দেওয়া আছে না ইন্ডিয়ান পিনাল কোড বা আইপিসি সেকশন 349 এ ফোর্সের ব্যাপারে ডিটেলসে বলে দেওয়া আছে। তো যদি কোনো পিটিশনারের কনসেন্ট এই ফোর্সের দ্বারা যদি আদায় করে হয়ে থাকতো ম্যারেজের সময় অথবা বাই ফ্রড, এই ফ্রড তো সবাই জানো ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 17 মধ্যে, সেকশন 17 মধ্যে আমাদের ফ্রডের ডেফিনেশন দেওয়া রয়েছে। তো বাই ফ্রড যদি পিটিশনারের কনসেন্টটাকে আদায় করা হয়ে থাকতো, কি ব্যাপারে সেই কনসেন্টটা আদায় করা হতো? এই যে কনসেন্টটা পিটিশনার আদায় করছে বাই ফোর্স বা বাই ফ্রড, কিসের জন্য? অ্যাজ টু দ্য নেচার অফ দ্য সিরেমনি, ম্যারেজের যে সিরেমনি সেই সিরেমনি সংক্রান্ত সিরেমনির যে নেচার সেটা নিয়ে যদি কোনো ফ্রড বা ফোর্স যদি করে থাকতো, পিটিশনারের কনসেন্ট যদি নিয়ে থাকতো সেক্ষেত্রে, অর অ্যাজ টু দ্য মেটেরিয়াল ফ্যাক্ট অর সার্কামস্ট্যান্সেস কনসার্নিং দ্য রেসপন্ডেন্ট, রেসপন্ডেন্টের ব্যাপারে যদি কোনো মেটেরিয়াল ফ্যাক্ট সেটার ব্যাপারে যদি কোনো ফোর্স বা ফ্রড করে যদি পিটিশনারের কনসেন্ট নিয়ে থাকতো তাহলে সেই ম্যারেজটা ভয়েডেবল হবে এবং কোর্ট একটা ডিগ্রি অফ ন্যালিটির মাধ্যমে সেটাকে অ্যানাল করতে পারে। তাহলে এই পোর্শনটুকু আমরা বুঝলাম যে পিটিশনারের যে কনসেন্ট রয়েছে সেই পিটিশনারের কনসেন্টটা যদি বাই ফোর্স এবং বাই ফ্রড নেওয়া হয়ে থাকতো কোনো সিরেমনিজের নেচার সংক্রান্ত সেই ব্যাপারে, বা রেসপন্ডেন্টের কোনো মেটেরিয়াল ফ্যাক্ট সেই ব্যাপারে যদি কোনো বাই ফোর্স বা বাই ফ্রড যদি পিটিশনারের যদি কনসেন্ট নিয়ে থাকতো তাহলে সেই ম্যারেজটা কি হবে না ভয়েডেবল ম্যারেজ হবে, একটা ডিগ্রি অফ ন্যালিটির মাধ্যমে কোর্ট সেই ম্যারেজটাকে অ্যানাল করতে পারে। এবার আমরা যে দ্বিতীয় পোর্শনটা এখনো পড়িনি আমরা সেটাকে জানার চেষ্টা করব যে সেখানে কি লেখা রয়েছে। তাহলে প্রথমে পিটিশনার বা মামলাকারীর ব্যাপারে বলা থাকলো, এবার বলছে ওয়্যার দ্য কনসেন্ট অফ দ্য গার্জেন ইন ম্যারেজ অফ দ্য পিটিশনার, বলছে যখন কিনা কোনো পিটিশনারের গার্জেনের কনসেন্ট, তাহলে গার্জেন ইন ম্যারেজ বলতে কি, তাহলে
ম্যারেজের ক্ষেত্রে গার্জেনের প্রয়োজন কখন হয়? যখন কোনো পিটিশনার বা যে বিবাহ করছে সে যার ম্যারেজের জন্য যে ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটির প্রয়োজন তখন তার থাকে না, মানে লিগালি যখন সে ডিসেবল হয়ে থাকে। একটা মাইনর পারসন যদি তার বিবাহ দেওয়া হয় সেক্ষেত্রে তার নিজের ম্যারেজের জন্য যে ভ্যালিড কনসেন্টের প্রয়োজন হয় সেটা দিতে পারে না। সেক্ষেত্রে কি হয় না, গার্জেনের প্রয়োজন হয়, যেটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর সেকশন 6-এ আগে মেনশন করা ছিল। কিন্তু আফটার 1955 সেকশন 6টাকে রিপিল করে দেওয়া হয়েছে। কখন না, যখন চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 চলে এলো। চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 আসার পর থেকে চাইল্ড ম্যারেজটাকে যখন রেস্ট্রেন্ট করা হলো, তখন চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে যে গার্জেনশিপের যে ব্যাপারটা ছিল তখন সেটাকে বন্ধ করে দেওয়া হলো সেকশন 6টাকে রিপিল করে দেওয়ার মাধ্যমে। তার মানে বলতে চাইছি এখানে, যখন কোনো গার্জেন ইন ম্যারেজের ক্ষেত্রে যারা গার্জেন থাকে তখন সেই পিটিশনারের গার্জেনের কনসেন্টটা যখন অবটেন করা হয়েছিল বাই ফোর্স এবং বাই ফ্রড, এই সিরিমনির যে নেচার সংক্রান্ত বা রেসপন্ডেন্টের কোনো মেটেরিয়াল ফ্যাক্টের ব্যাপারে বলছে, তখনও একটা ম্যারেজ কি হবে, ভয়েডেবল হবে। আর কি বলা আছে, ওয়াজ রিকোয়ার্ড, যেটা প্রয়োজন ছিল আন্ডার সেকশন 5 as is stood immediately before the commencement of Child Marriage Restraint Amendment Act 1978। তার মানে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এটা কমেন্সমেন্ট হওয়ার আগে যখন চাইল্ড ম্যারেজ প্রযোজ্য ছিল, সেই সময় চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে যে গার্জেনের কনসেন্ট থাকতো, সেই গার্জেনের কনসেন্টে যদি বাই ফোর্স এবং বাই ফ্রড যদি নেওয়া হয়ে থাকতো রিলেটিং টু দ্য নেচার অফ দ্য সিরিমনি অফ ম্যারেজ অথবা মেটেরিয়াল ফ্যাক্ট আর সার্কামস্ট্যান্সেস কনসার্নিং দ্য রেসপন্ডেন্ট, যদি কোনো পিটিশনারের কনসেন্ট অথবা কোনো পিটিশনারের গার্জেনের কনসেন্ট যখন প্রয়োজন থাকতো চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে, সেই কনসেন্টটা যদি বাই ফোর্স এবং বাই ফ্রড নেওয়া হয়ে থাকতো, তাহলে বলছি সেই ম্যারেজটা ভয়েডেবল ম্যারেজ হবে অ্যাকর্ডিং টু সেকশন 12 অফ দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, এবং কোর্ট একটা ডিগ্রি অফ নালিটির মাধ্যমে সেই ম্যারেজটাকে অ্যানাল বা বাতিল করতে পারত। এই গেল আমাদের সেকশন 12-এর ক্লজ সি 3 নম্বর যে গ্রাউন্ডে ভয়েডেবল হয় একটা ম্যারেজ, সেটা আমরা ডিসকাস করলাম। এবার যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ক্লজ নাম্বার 4, মানে ক্লজ ডি তে যেটা রয়েছে ফোর্থ যে গ্রাউন্ডে একটা ম্যারেজ ভয়েডেবল হয় সেটা আমরা ডিসকাস করব। That the respondent was at the time of the marriage pregnant by some person other than the petitioner। যখন রেসপন্ডেন্ট, যার বিরুদ্ধে অভিযোগ, সে রেসপন্ডেন্ট যখন at the time of marriage, বিবাহের সময় যখন প্রেগনেন্ট থাকে, যখন সে সন্তান সম্ভাবনা অবস্থায় থাকে, বাই সাম পারসন, কিছু ব্যক্তির দ্বারা, আদার দ্যান দ্য পিটিশনার ছাড়া। তাহলে সাধারণত প্রেগনেন্সি মেয়েদেরই হয়ে থাকে, তার মানে যখন কোনো হাজব্যান্ড ব্যতীত অন্য কোনো ব্যক্তির দ্বারা কোনো ওয়াইফ যখন প্রেগনেন্ট থাকে অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, এবং হাজব্যান্ড তখন সেই ওয়াইফের বিরুদ্ধে কি করতে পারে না, ভয়েডেবল এই ম্যারেজ এই গ্রাউন্ডে সে মামলা করতে পারে এবং কোর্ট একটা ডিগ্রি অফ নালিটির মাধ্যমে ম্যারেজটাকে অ্যানাল করতে পারে। তাহলে রেসপন্ডেন্ট বা কোনো ওয়াইফ যদি অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ পিটিশনার বা যে হাজব্যান্ড সে ব্যতীত অন্য কারোর দ্বারা প্রেগনেন্ট থেকে থাকে, এই গ্রাউন্ড দেখিয়ে একটা হাজব্যান্ড কি করতে পারে, তার ওয়াইফের বিরুদ্ধে মামলা করতে পারে এই ভয়েডেবল ম্যারেজের, এবং কোর্ট যদি এটা দেখে তখন কোর্ট কি করতে পারে, ডিগ্রি অফ নালিটির মাধ্যমে সেই ম্যারেজটাকে অ্যানাল বা বাতিল করতে পারে। তাহলে আমরা সেকশন 12-এর সাবসেকশন 1 থেকে 4টে গ্রাউন্ডের কথা দেখতে পেলাম, যে 4টে গ্রাউন্ড এক্সিস্ট করলে একটা ম্যারেজ ভয়েডেবল হবে। কোন 4টে গ্রাউন্ড? নাম্বার 1 আমরা দেখলাম ইম্পর্টেন্সি, নাম্বার 2 আমরা দেখলাম সেকশন 5-এর ক্লজ 2 কন্ট্রাভেনশন করে, মানে যে মেন্টাল ক্যাপাসিটির প্রয়োজন হয় একটা ভ্যালিড ম্যারেজের ক্ষেত্রে সেটা কন্ট্রাভেনশন করে যদি কোনো ম্যারেজ হয়। এছাড়া পিটিশনারের কনসেন্ট যদি বাই ফোর্স এবং বাই ফ্রড যদি নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে, আর যদি রেসপন্ডেন্ট পিটিশনার ব্যতীত অন্য কারোর দ্বারা যদি প্রেগনেন্ট থেকে থাকে, এই 4টে গ্রাউন্ডে একটা ম্যারেজ ভয়েডেবল হবে এবং একটা কোর্ট ডিগ্রি অফ নালিটির মাধ্যমে সেই ম্যারেজটাকে অ্যানাল করতে পারে। এবার আমরা সেকশন 12-এর সাবসেকশন 2টা পড়ব। সেকশন 12-এর সাবসেকশন 2টা বুঝতে গেলে সেকশন 12-এর সাবসেকশন 1-এর 4টে যে গ্রাউন্ড আছে সেই 4টে গ্রাউন্ডের ব্যাপারে, বিশেষ করে ক্লজ নাম্বার সি এবং ক্লজ নাম্বার ডি-তে যে গ্রাউন্ডগুলো আছে সেইগুলোর ব্যাপারে কিন্তু সম্যক ধারণা থাকতে হবে বা প্রপার নলেজ থাকতে হবে। আদারওয়াইজ সেকশন 12-এর সাবসেকশন 2-তে যেটা আছে, যে প্রভিশনসটা আছে, সেটা বুঝতে গেলে আমাদের একটু সমস্যা হবে। তাই যারা সেকশন 12-এর সাবসেকশন 2টা বুঝবে এই ভিডিওর মাধ্যমে, তারা অবশ্যই সেকশন 12-এর সাবসেকশন 1টাকে ভালো করে বুঝে নেবে, বিশেষ করে ক্লজ সি এবং ক্লজ ডি-তে যেটা আছে সেটা। এবার আমরা সেকশন 12-এর সাবসেকশন 2 যেটা আছে সেটাকে আমরা ডিসকাস করার চেষ্টা করব। সেকশন 12-এর সাবসেকশন 2-তে দেখো লেখা রয়েছে, নট উইথ স্ট্যান্ডিং
এনিথিং কন্টেন্ট ইন সাবসেকশন 1। তাহলে এই যে এক্সপ্রেশনটা এখানে লেখা আছে নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন সাবসেকশন 1, এটাকে নন অবস্ট্যান্টিভ ক্লজ বলা হয় ইন্টারপ্রিটেশনে। ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউট বলে একটা সাবজেক্ট আছে, তোমরা যখন যারা 8 সেমিস্টারের স্টুডেন্ট আছে তারা জানতে পারবে, বা যারা 9 সেমিস্টারের স্টুডেন্ট আছে, যারা বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্ট তারা জানে ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউট বলে একটা সাবজেক্ট আছে। সেখানে এই নন অবস্ট্যান্টিভ ক্লজের ব্যাপারে ডিটেলসে বলা আছে, এই ব্যাপারে বিস্তারিত পরে আলোচনা করা যাবে। তো এই সমস্ত এক্সপ্রেশনগুলো যে নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন সাবসেকশন 1 বা এক্সেট্রা এগুলোকে বলা হয়ে থাকে নন অবস্ট্যান্টিভ ক্লজ। যাই হোক, এই নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন সাবসেকশন 1 এটার মানে কি, যে সাবসেকশন 1 এর মধ্যে যা কিছুই উল্লেখ করা আছে কিনা, সাবসেকশন 1 এর মধ্যে যা কিছুই উল্লেখ করা থাকুক না কেন, নো পিটিশন ফর অ্যানালিং এ ম্যারেজ। তাহলে কোনো ম্যারেজকে অ্যানালিং করার জন্য, বাতিল করার জন্য নো পিটিশন, কোন গ্রাউন্ডে বলছে, অন দ্য গ্রাউন্ড স্পেসিফাইড ইন ক্লজ সি অফ সাবসেকশন 1। তাহলে সেকশন 12 এর সাবসেকশন 1 এর যে সি আমরা গ্রাউন্ডে দেখেছিলাম, বলছে ক্লজ সিতে যে গ্রাউন্ডটা আছে স্পেসিফাই করা আছে, ক্লজ সিতে সাবসেকশন 1 এর ক্লজ সিতে যে গ্রাউন্ডটা স্পেসিফাইড বা উল্লেখ করা আছে, বলছে সেই গ্রাউন্ডে কোনো পিটিশন কিসের জন্য, ফর অ্যানালিং এ ম্যারেজ শ্যাল বি এন্টারটেন, কোনো পিটিশনকে এন্টারটেন করা হবে না ইফ, যদি কিনা এই গ্রাউন্ডগুলো এক্সিস্ট করে। তাহলে ক্লজ 1 এবং ক্লজ 2 তে যে দুটো অ্যাডিশনাল গ্রাউন্ডের কথা বলা আছে, বলছে এই দুটো সার্কামস্ট্যান্সেস, এই দুটো গ্রাউন্ড যদি এক্সিস্ট করে থাকে, তাহলে সাবসেকশন 1 এর মধ্যে যা কিছুই উল্লেখ করা থাকুক না কেন, কোনো পিটিশন একটা ম্যারেজকে অ্যানালমেন্ট করার জন্য কখনোই এন্টারটেন করা হবে না, কোনো কোর্ট সেটাকে এন্টারটেন করবে না। সাবসেকশন 1 এর ক্লজ সিতে যে গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ড স্পেসিফাইড যেটা করা আছে সেই গ্রাউন্ড অনুসারে। তার মানেটা বলতে চাইছে খুব সহজ ভাষায়, যে কোনো পিটিশনকে এন্টারটেন করা হবে না কোনো ম্যারেজকে অ্যানালমেন্ট করার জন্য সেকশন 12 এর সাবসেকশন 1 এর ক্লজ সি অনুসারে, যতক্ষণ না পর্যন্ত এই দুটো সার্কামস্ট্যান্সেস এক্সিস্ট করবে, বা এই দুটো গ্রাউন্ড যতক্ষণ না পর্যন্ত এক্সিস্ট করবে। তাহলে কি বলছে, মানে এই দুটো গ্রাউন্ড যদি এক্সিস্ট করে থাকে, তাহলে সেই পিটিশনটা কোর্ট কখনো এন্টারটেন করবে না। কোন কোন দুটো গ্রাউন্ড এক্সিস্ট করলে এই গ্রাউন্ডটা থাকা সত্ত্বেও কোর্ট সেই মামলাটাকে এন্টারটেন করবে না, বলছে দ্য পিটিশন ইজ প্রেজেন্টেড, যদি সেই মামলাটা, যদি সেই পিটিশনটা কোর্টের কাছে প্রেজেন্ট করা হয়ে থাকে মোর দ্যান 1 year after the force has ceased to operate or as the case may be the fraud had been discovered। বলছে প্রথম যে গ্রাউন্ডটা, যে ব্যক্তিটি দাবি করছে যে আমার ম্যারেজের সময় আমাকে ফোর্স করা হয়েছিল, আমার সাথে ফ্রড করা হয়েছিল, এই গ্রাউন্ড দেখে একটা ম্যারেজকে ভয়েডেবল বা একটা ম্যারেজকে ডিগ্রি অফ নালিটির মাধ্যমে অ্যানাল করতে চাইছে, সেই ব্যক্তিটা বা পিটিশনার যদি সেই পিটিশনটাকে কোর্টের কাছে প্রেজেন্ট করে মোর দ্যান 1 year, মানে 1 বছরের থেকে বেশি সময় পরে, আফটার দ্য ফোর্স হ্যাজ সিজ টু অপারেট, তাকে যে ফোর্স করা হয়েছিল ম্যারেজ করার জন্য, সেই ফোর্স যবে থেকে করেছিল, সেই ফোর্সের এনফোর্সিবিলিটি যখন শেষ হয়ে যায়, তারপর থেকে 1 বছর সময় অতিবাহিত হয়ে গেছে, তারপরে যদি মামলা করে, সেক্ষেত্রে কোর্ট সেই মামলাটাকে এন্টারটেন করবে না, যদিও কিনা ম্যারেজ করার সময় তাকে ফোর্স করা হয়েছিল, কিন্তু ফোর্সের যে এনফোর্সিবিলিটি, সেই কার্যকারিতা, সেটা যখন সিজ হয়ে যায়, তারপর 1 বছর ল্যাপস হওয়ার পর যদি কেউ মামলা করতে আসে, কোর্ট তখন সেই মামলাটাকে আর এন্টারটেন করবে না। আর কি বলছে, দ্য ফ্রড হ্যাজ বিন ডিসকভার্ড, ফ্রডটা যখন ডিসকভার হলো, যখন তুমি জানতে পারলে যে তোমার ম্যারেজের সময় তোমার সাথে ফ্রড করা হয়ে গেছে, তুমি সঙ্গে সঙ্গে কেন মামলা করলে না, তারপর 1 বছর সময় ইল্যাপস করলে, তারপর তুমি কেন মামলা করতে গেলে, তখন কোর্ট এই গ্রাউন্ড দেখিয়ে সেই মামলাটাকে আর এন্টারটেন করবে না। তাহলে তোমাকে যদি মামলা করতেই হয় এবং সেই মামলাতে যদি ডিগ্রি অফ নালিটি পেতেই হয়, তাহলে তোমাকে যখন ফোর্স করা হয়েছিল, যখন তোমার সাথে ফ্রড করা হয়েছিল, উইদিন 1 year তোমাকে মামলাটা করতে হতো। যেহেতু তুমি মামলাটা করনি উইদিন 1 year, তখন কোর্ট কিন্তু সেই মামলাটাকে এন্টারটেন করবে না একটা ডিগ্রি অফ নালিটি দেওয়ার জন্য। আর কোন গ্রাউন্ড এক্সিস্ট করলে কোর্ট সেই মামলাটাকে এন্টারটেন করবে না, ক্লজ 2 তে বলে দেওয়া আছে, দ্য পিটিশনার হ্যাজ উইথ হিজ অর হার ফুল কনসেন্ট, যদি ছেলে হয়ে থাকে বা হাজবেন্ড হিজ হবে, আর যদি ওয়াইফ হয়ে থাকে বা মেয়ে তাহলে হার হবে। তাহলে যখন পিটিশনার, সে হাজবেন্ডও হতে পারে, ওয়াইফও হতে পারে, বলছে পিটিশনার যখন উইথ হিজ অর হার ফুল কনসেন্ট, তার নিজের পূর্ণ সম্মতিতে, যখন লিভড উইথ দ্য আদার পার্টি টু দ্য ম্যারেজ, ম্যারেজের যে অন্য পার্টি আছে যদি তার সাথে বসবাস করে অ্যাজ হাজবেন্ড আর ওয়াইফ, হাজবেন্ড এবং ওয়াইফ হিসেবে, আফটার দ্য ফোর্স হ্যাড সিজ টু অপারেট অ্যাজ দ্য কেস মে বি দ্য ফ্রড হ্যাজ বিন ডিসকভার্ড, যখন ফ্রডটা তুমি ডিসকভার করে নিয়েছো, তখন থেকেই তোমার উচিত ছিল যে হাজবেন্ড ওয়াইফ হিসেবে বসবাস আর না করা, কিন্তু আফটার ডিসকভারিং দ্য ফ্রড, তারপরেও তুমি কি করছো, হাজবেন্ড ওয়াইফ হিসেবে তোমার ফুল কনসেন্টে
পূর্ণ সম্মতিতে তুমি তার সাথে বসবাস করেছো, তারপরে তখন তোমার যখন প্রবলেম ক্রিয়েট হলো তখন তুমি গিয়ে ফার্দার মামলা করতে গেলে, কোর্ট তখন কিন্তু সেই মামলাটাকে এন্টারটেন করবে না। তাহলে এই যে দুটো সার্কামস্ট্যান্সেস আমি ডিসকাস করলাম, এই দুটো সার্কামস্ট্যান্সেস এক্সিস্ট করলে কোনো কোর্ট কিন্তু কোনো মামলাকে এন্টারটেন করবে না ম্যারেজটাকে অ্যানাল করার জন্য। যদিও কিনা সেকশন 12 এর সাবসেকশন 1 এর ক্লজ সি তে গ্রাউন্ডের কথা উল্লেখ করা আছে, কিন্তু তার সাথে অ্যাডিশনাল এই সার্কামস্ট্যান্সেসের কথা উল্লেখ করে বলে দেওয়া আছে যে এই সার্কামস্ট্যান্সেস বা এই পরিস্থিতি তৈরি হলে কোর্ট কিন্তু যতই সেই সেকশন 12 এর সাবসেকশন 1 এর ক্লজ সি তে গ্রাউন্ডের কথা বলে দিয়ে থাকুক না কেন, কোর্ট কিন্তু সেই মামলাটাকে এন্টারটেন করবে না বা একটা ডিক্রি অফ নালিটির মাধ্যমে ম্যারেজটাকে অ্যানাল করবে না। এবার আমরা সেকশন 12 এর সাবসেকশন 2 এর যে ক্লজ বিটা আছে, আমরা সেই ক্লজ বিটাকে এবার আমরা ডিসকাস করার চেষ্টা করব, যেখানে বলে দিচ্ছে যে নটউইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন সাবসেকশন 1, সাবসেকশন 1 এর মধ্যে যা কিছু উল্লেখ করা থাকুক না কেন, নো পিটিশন ফর অ্যানালিং এ ম্যারেজ, কোনো ম্যারেজকে অ্যানালমেন্ট করার জন্য কোনো পিটিশন on the ground specified in clause D of subsection 1, তাহলে সাবসেকশন 1 এ যে ক্লজ ডি তে যে গ্রাউন্ডে স্পেসিফাই করা আছে, বলছে সেই গ্রাউন্ডে কোনো পিটিশনকে কোর্ট এন্টারটেন করবে না, শ্যাল বি এন্টারটেন, কোর্ট এন্টারটেন করবে না আনলেস, যতক্ষণ না পর্যন্ত দ্য কোর্ট ইজ স্যাটিসফাইড, কোর্ট স্যাটিসফাই হচ্ছে। তাহলে কোনো হাজব্যান্ড যদি কোর্টের কাছে গিয়ে এই গ্রাউন্ডটা দেখায় যে সেকশন 12 এর সাবসেকশন 1 এর সেকশন 12 এর সাবসেকশন 1 এর ক্লজ ডি তে একটা গ্রাউন্ড আছে যে ওয়াইফ যদি অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ অন্য কারুর দ্বারা যদি প্রেগনেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে ম্যারেজটাকে ডিক্রি অফ নালিটির মাধ্যমে অ্যানাল করা যেতে পারে। বলছে এই গ্রাউন্ড দেখিয়ে যদি কোনো হাজব্যান্ড আর ওয়াইফের বিরুদ্ধে কোর্টে মামলা করে থাকে, বলছে যতই সেই গ্রাউন্ডটা এক্সিস্ট করুক না কেন, কোর্ট কখনো সেই মামলাটাকে এন্টারটেন করবে না যতক্ষণ না পর্যন্ত কোর্ট নিজে স্যাটিসফাই হচ্ছে আরও আনুষাঙ্গিক কিছু গ্রাউন্ড যতক্ষণ না পর্যন্ত এক্সিস্ট করছে। তাহলে কোন সেই সমস্ত আনুষাঙ্গিক গ্রাউন্ডগুলো এক্সিস্ট করলে তবেই একটা কোর্ট কোনো হাজব্যান্ড যদি তার ওয়াইফের বিরুদ্ধে প্রেগনেন্সির গ্রাউন্ড দেখিয়ে যদি মামলা করে থাকে যে অন্য কারুর দ্বারা প্রেগনেন্ট, সেই মামলাটাকে এন্টারটেন করে ডিক্রি অফ নালিটি দেবে, সেই গ্রাউন্ডগুলো সেকশন 12 এর সাবসেকশন 2 এর ক্লজ বিতে উল্লেখ করে দেওয়া আছে। নাম্বার 1, that the petitioner was at the time of the marriage ignorant of the fact alleged, alleged মানে যেটা সে দাবি করছে, মানে তার ওয়াইফ যে অন্য কারোর দ্বারা প্রেগনেন্ট এই যে বিষয়টা দাবি করছে, এই ফ্যাক্টর কথা এখানে বলা আছে। তাহলে কি বলছে, that the petitioner was at the time of the marriage, petitioner মানে হাজবেন্ড বা মামলাকারী, was ছিল at the time of the marriage বিবাহের সময়, ignorant, ignorant কথার বাংলা অর্থ যে অজ্ঞ ছিল, অজ্ঞ ছিল মানে সে জানতো না কিসের ব্যাপারে, of the fact alleged, যে ওয়াইফের যে প্রেগনেন্সির ব্যাপারটা সে তখন জানতো না। তাহলে প্রথম তাকে এস্টাবলিশ করতে হবে ডিক্রি অফ নালিটি কোর্টের কাছ থেকে পেতে গেলে যে মামলাকারী অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ সে টোটালি ইগনোরেন্ট ছিল, টোটালি অজ্ঞ ছিল যে তার ওয়াইফ অন্য কারোর দ্বারা প্রেগনেন্ট, এটাও তাকে কোর্টের কাছে এস্টাবলিশ করতে হবে। আদারওয়াইজ কোর্ট সেই পিটিশনটাকে এন্টারটেনই করবে না এবং সেই ম্যারেজটাকে অ্যানালমেন্টও করবে না। তাহলে শুধুমাত্র ওই গ্রাউন্ডে এক্সিস্ট করলেই হবে না, তার সাথে সাথে হাজব্যান্ডকে এটাও দেখাতে হবে বা পিটিশনারকে এটাও দেখাতে হবে যে অ্যাট দ্য টাইম অফ দ্য ম্যারেজ দ্য হাজব্যান্ড ওয়াজ টোটালি ইগনোরেন্ট অ্যাবাউট দ্য ফ্যাক্ট হুইচ হি ইজ নাও অ্যালেজড। Number 2, that the proceeding have been instituted in the case of the marriage solemnized before the commencement of this act within 1 year of such commencement। তাহলে এইটা কি বলছে যে that the proceeding has been instituted, তাহলে হাজবেন্ড যে মামলাটা করছে বা পিটিশনার যে মামলাটা করছে, বলছে সেই মামলাটাকে ইনস্টিটিউট করতে হবে কোর্টের কাছে। বলছে যে ক্ষেত্রে ইন দ্য ম্যারেজ, ইন দ্য কেস অফ এ ম্যারেজ সোলেমানাইজ, যে ক্ষেত্রে বিবাহটা সম্পন্ন হয়েছে বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট, মানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 কমেন্সমেন্ট হওয়ার আগে যদি কোনো বিবাহ সম্পাদিত হয়ে থাকতো এবং সেই বিবাহের ক্ষেত্রে কোনো হাজবেন্ড যদি তার ওয়াইফের বিরুদ্ধে প্রেগনেন্সি অন্য কারোর দ্বারা হয়েছে এই গ্রাউন্ড দিয়ে যদি কোনো পিটিশন ফাইল করে থাকে বা কোনো প্রসিডিং যদি চালু করে থাকে, বলছে সেই প্রসিডিংটা তাকে ইনস্টিটিউট করতে হতো উইদিন 1 ইয়ার, 1 বছরের মধ্যে অফ সাচ কমেন্সমেন্ট, মানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 যেদিন কমেন্সমেন্ট হচ্ছে তারপর থেকে 1 বছরের মধ্যে তাকে মামলাটাকে ফাইল করতে হতো। তাহলে কোনো একটা বিবাহ যেটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 কমেন্সমেন্ট হওয়ার আগেই সোলেমানাইট হয়েছিল, সেই বিবাহের কোনো হাজবেন্ড যদি
তার ওয়াইফের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে যে আমার ওয়াইফ অন্য কারুর দ্বারা প্রেগনেন্ট, সেক্ষেত্রে ওয়াইফের বিরুদ্ধে কোনো ডিগ্রি অফ নালিটির মাধ্যমে একটা ম্যারেজকে অ্যানালমেন্ট করতে গেলে হাজব্যান্ডকে যে মামলা বা প্রসিডিং ফাইল করতে হতো কোর্টের কাছে, সেটা বলছে যেদিন থেকে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 কমেন্সমেন্ট হয়েছে তারপর থেকে 1 বছরের মধ্যে সেই মামলাটা তাকে ফাইল করতে হতো। অ্যান্ড ইন দ্য কেস অফ ম্যারেজেস solemnized after such commencement, যদি সেই বিবাহটা নিয়ে এখন মামলা হচ্ছে ওয়াইফের বিরুদ্ধে চলছে, সেই বিবাহটা যদি আফটার সাচ কমেন্সমেন্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 কমেন্সমেন্ট হওয়ার পর যদি সেই বিবাহটা হয়ে থাকতো, আর সেই বিবাহের কোনো হাজব্যান্ড যদি তার ওয়াইফের বিরুদ্ধে প্রেগনেন্সি অন্য কারোর দ্বারা হয়েছে এই অভিযোগ নিয়ে এসে মামলা করতে আসে, সেক্ষেত্রে বলছে সেই মামলাটা বা প্রসিডিংটা কতদিনের মধ্যে করতে হতো? উইদিন 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ ম্যারেজ, যেদিন বিবাহ হয়েছে তারপর থেকে 1 বছরের মধ্যে তাকে মামলাটা করতে হতো। তাহলে আমরা সেকশন 12 এর সাবসেকশন 2 তে আমরা ক্লজ বি তে যে গ্রাউন্ডটা দেখতে পেলাম, সেই ক্লজ বির যে 2 নম্বর গ্রাউন্ড, এখানে কিন্তু দুটো পার্টে ভাগ করা হয়েছে। যদি কোনো একটা বিবাহ হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 কমেন্সমেন্ট হওয়ার আগে হয়ে থাকে এবং সেই বিবাহের কোনো একটা হাজব্যান্ড যদি তার ওয়াইফের বিরুদ্ধে এই অভিযোগ আনে যে আমার ওয়াইফ অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ অন্য কোনো পার্টির দ্বারা প্রেগনেন্ট, সেক্ষেত্রে সে ওয়াইফের বিরুদ্ধে ডিগ্রি অফ নালিটির জন্য যে পিটিশনটা প্রেজেন্ট করবে কোর্টের কাছে, সেটা কতদিনের মধ্যে ফাইল করতে হবে? যেদিন থেকে হিন্দু ম্যারেজ অ্যাক্ট কমেন্সমেন্ট হয়েছে তারপর থেকে 1 বছরের মধ্যে তাকে মামলাটা করতে হবে। আর যদি এমনটা হয়ে থাকে যে বিবাহে থেকে এই গ্রাউন্ডটা এক্সিস্ট হয়েছে, যদি হিন্দু ম্যারেজ অ্যাক্ট কমেন্সমেন্ট হওয়ার পরে যদি কোনো বিবাহ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়ে থাকে এবং সেই বিবাহের কোনো একজন হাজব্যান্ড যদি তার ওয়াইফের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে যে অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ আমার ওয়াইফ অন্য কারোর দ্বারা প্রেগনেন্ট ছিল, সেক্ষেত্রে একটা হাজব্যান্ডকে তার ওয়াইফের বিরুদ্ধে যে মামলা করতে হবে সেই মামলাটা কতদিনের মধ্যে করতে হবে? বলছে যেদিন ম্যারেজটা সোলেমানাইজড হয়েছে তারপর থেকে 1 বছরের মধ্যে তাকে মামলাটা ফাইল করতে হবে। যদি সে না করে তাহলে কোর্ট কখনোই সেই মামলাটাকে আর এন্টারটেইন করবে না। এছাড়া 3 নম্বর পয়েন্টের মধ্যে কি বলছে আমরা দেখব যে দ্যাট দ্য ম্যারিটাল ইন্টারকোর্স বলতে সেক্সুয়াল ইন্টারকোর্সের কথা বলা হয়েছে with the consent of the petitioner has not taken place since the discovery by the petitioner of the existence of the said ground। এইটা 3 নম্বর পয়েন্ট বলেছে যে the marital intercourse with the consent of petitioner, মানে যে মামলাকারী বা হাজব্যান্ডের সম্মতি নিয়ে ফিজিক্যাল যে ইন্টারকোর্স হাজব্যান্ড ওয়াইফের মধ্যে has not taken place, সেটা সম্পন্ন হয়নি since মানে থেকে the discovery by the petitioner of the existence of the said ground, যেদিন থেকে একজন হাজব্যান্ড বা পিটিশনার ডিসকভার করলো যে তার ওয়াইফ অন্য কারোর দ্বারা প্রেগনেন্ট, সেই জিনিসটা ডিসকভারি করার পর থেকে পিটিশনার যেন তার ওয়াইফ বা রেসপন্ডেন্টের সাথে যেন কোনো রকম ফিজিক্যাল ইন্টারকোর্স যেন না করে থাকে। যদি এই 3টে গ্রাউন্ড এক্সিস্ট করে থাকে তবেই কিন্তু কোনো কোর্ট ডিগ্রি অফ নালিটি জন্য যে মামলা বা পিটিশনার সেটাকে অ্যাকসেপ্ট করবে বা এন্টারটেইন করবে। যদি এই অ্যাডিশনাল 3টে গ্রাউন্ড এক্সিস্ট না করে থাকে তাহলে কখনোই কিন্তু কোনো কোর্ট একটা মামলাকে এন্টারটেইন করবে না, যতই সেকশন 12 এর সাবসেকশন 1 এ ক্লজ ডি তে সেই গ্রাউন্ডটা থাকুক না কেন যে ওয়াইফ অন্য কারোর দ্বারা প্রেগনেন্ট থাকে অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ। তার মানে সেকশন 12 এর সাবসেকশন 1 এর গ্রাউন্ডগুলোর সাথে সাথে সেকশন 12 এর সাবসেকশন 2 তে যে অ্যাডিশনাল গ্রাউন্ডের কথা বলা আছে বা সার্কামস্ট্যান্সেসের কথা বলা আছে সেইগুলো কিন্তু প্রেজেন্ট থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু একটা ম্যারেজকে কখনো কোর্ট অ্যানালিং করবে না। আজকের যে ডিসকাশনটা হলো এটা একটা ইম্পর্টেন্ট ডিসকাশনস। এই যে সেকশনসটাকে ভালো করে স্টুডেন্টদেরকে বুঝতে হবে, এই সেকশনসটাকে আমি ইজি করে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা প্রত্যেকে এই ভিডিওটাকে দেখো, আর যদি তোমাদের কোনো এই রিলেটেড কোনো কোশ্চেন্স থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, আর এই কোশ্চেনের অ্যান্সার কীভাবে লিখতে হবে সেই ব্যাপারে আমরা পরে ডিসকাস করব। আজকে এখান পর্যন্ত থাকলো যেখানে কিনা ভয়েডেবল ম্যারেজ নিয়ে আমরা ডিসকাস করলাম, সেকশন 12 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955।